1964 সালের এক তপ্ত দুপুর পোর্টল্যান্ডের একটি ধুলোবালি মাখা পার্কিং লটে দাঁড়িয়ে আছে একটি পুরনো সবুজ রঙের গাড়ি। গাড়ির ডিকি খোলা আর তার ভেতরে স্তূপ করে রাখা কিছু জাপানি জুতো। কেউ সেই জুতোর দিকে ফিরেও তাকাচ্ছেন না। সবাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে নামি দামি অ্যাডিডাসের দিকে, কারণ তখন অ্যাডিডাস মানেই ছিল আভিজাত্য। কিন্তু সেই গাড়ির মালিক 24 বছরের এক যুবকের চোখে ছিল অন্য এক স্বপ্ন। তিনি জানতেন একদিন এই ডিকির জুতোই পুরো বিশ্ব শাসন করবে। আজ আমরা শুনবো ফিল নাইটের সেই অবিশ্বাস্য গল্প, যিনি মাত্র $50 নিয়ে শুরু করে অ্যাডিডাসের 40 বছরের রাজত্ব ভেঙে দিয়েছিলেন। ফিল নাইট যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে MBA করছিলেন, তখন তিনি একটি রিসার্চ পেপার লিখেছিলেন। তার আইডিয়া ছিল যদি জাপানি জুতো আমেরিকায় আনা যায় তবে অ্যাডিডাসের একচেটিয়া বাজার দখল করা সম্ভব। কিন্তু তার প্রফেসর হেসেই উড়িয়ে দিলেন, বললেন আইডিয়াটা খাতায় ভালো, কিন্তু বাস্তবে এটা অসম্ভব। ফিল হার মানলেন না। তিনি সোজা চলে গেলেন জাপানের কোবে শহরে অনিৎসুকা টাইগার কোম্পানির ফ্যাক্টরিতে। তার কোনো অফিস ছিল না, এমনকি কোনো বিজনেস কার্ডও ছিল না। জাপানিরা তখন তাকে জিজ্ঞেস করলো তিনি কোন কোম্পানির প্রতিনিধি। তিনি তৎক্ষণাৎভাবে মিথ্যা বলে দিলেন। তিনি নাম দিলেন ব্লু রিবন এক্সপোর্ট, যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এভাবেই শুরু হলো এক অসম লড়াই। ফিল তার বাবার কাছ থেকে $50 ধার নিয়ে প্রথম জুতো লট কিনলেন। প্রথম দিকে তিনি ট্রাকে করে নিজের গাড়ির ডিকি থেকেই জুতো বিক্রি করতেন। প্রতি জোড়া জুতোতে লাভ হতো মাত্র $3। সবাই তাকে বলতো জাপানি জুতো সস্তা আর নিম্নমানের, তুমি অ্যাডিডাসের সাথে পারবে না, একটা চাকরি খুঁজে দাও। কিন্তু ফিল জানতেন অ্যাডিডাস তখন অলস হয়ে গেছে। তারা অ্যাথলেটিক্সের কষ্টের কথা ভাবছিল না। ফিলের সাথে যোগ দিলেন তার পুরনো কোচ বিল বাওয়ারম্যান। বাওয়ারম্যান ছিলেন একজন জাদুকর, যিনি জুতো নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতেন। 1971 সাল জাপানি কোম্পানিটি যখন ফিলের সাথে চুক্তি বাতিল করতে চাইল, তখন ফিলের হাতে সময় ছিল মাত্র 30 দিন। ঠিক সেই সময় একদিন সকালবেলার নাস্তার টেবিলে জন্ম নিল এক অদ্ভুত বিপ্লব। বাওয়ারম্যান তার স্ত্রীর ওয়াফেল আয়রন বা পিঠা তৈরির ছাঁচের দিকে তাকিয়ে ভাবলেন, যদি জুতোর সোল এরকম খাঁজ কাটা হতো। তিনি সেই আয়রনের ভিতর গলিত রাবার ঢেলে দিলেন। নষ্ট হয়ে গেল সেই আয়রনটি, কিন্তু তৈরি হলো ইতিহাসের প্রথম ওয়াফেল সোল। এই জুতোটি ছিল ওজনে হালকা এবং মাটির সাথে এই ভিড় ছিল অসাধারণ। অ্যাথলেটসরা এই জুতো পরে উঠতে শুরু করলো। এখন দরকার ছিল একটি নাম এবং একটি লোগো। ফিল একজন ডিজাইনারকে দিয়ে মাত্র $35 একটি লোগো বানালেন। লোগোটি দেখে ফিলের খুব একটা পছন্দ হয়নি। তিনি বলেছিলেন আস্তে আস্তে হয়তো সরে যাবে। সেই লোগোটাই আজকের বিখ্যাত সুজ, যার বর্তমান মূল্য $26 বিলিয়ন বেশি। আর গ্রিক বিজয়ের দেবীর নাম অনুসারে তারা নতুন কোম্পানিটির নাম রাখলেন নাইকি। 1984 সাল নাইকি তখন লসে চলছিল। অ্যাডিডাস আর কনভার্স তখন বাস্কেটবল কোর্টের রাজা। ঠিক তখন ফিল নাইট এক বিশাল ঝুঁকি নিলেন। তিনি এমন একজন অখ্যাত খেলোয়াড়কে সাইন করালেন যাকে অ্যাডিডাস রিজেক্ট করেছিল। তার নাম মাইকেল জর্ডান। জর্ডান নিজেও প্রথমে নাইকি করতে চাননি, কিন্তু তার মা তাকে রাজি করিয়েছিলেন। নাইকি জর্ডানের জন্য তৈরি করলো বিশেষ লাল কালো জুতা এয়ার জর্ডান 1, কিন্তু NBA সেই জুতো নিষিদ্ধ করে দিল। প্রতি ম্যাচে নাইকিকে $5,000 জরিমানা দিতে হতো। ফিল এটাকে পরাজয় হিসেবে না দেখে মার্কেটিং হিসেবে ব্যবহার করলেন। সারা দেশে প্রচার হলো NBA হয়তো জর্ডানকে এই জুতো পরতে বাধা দিচ্ছে, কিন্তু আপনাকে দিতে পারবে না। প্রথম বছরে যেখানে $3 মিলিয়ন বিক্রি হওয়ার টার্গেট ছিল, সেখানে বিক্রি হলো $126 মিলিয়ন। অ্যাডিডাসকে পেছনে ফেলে নাইকি হয়ে উঠল বিশ্বের 1 নম্বর স্পোর্টস ব্র্যান্ড। আজ ফিল নাইটের ব্যক্তিগত সম্পদ $40 বিলিয়ন, কিন্তু তার শুরুটা হয়েছিল কেবল সেই $50 দিয়ে। এই গল্প আমাদের শেখায় যে বড় কোম্পানিরা একসময় অলস হয়ে যায়। তারা কেবল তাদের সাম্রাজ্য বাঁচাতে ব্যস্ত থাকে, কিন্তু আপনি যদি তাদের চেয়ে বেশি যত্ন নিয়ে ছোট থেকে কাজ শুরু করেন, তবে আপনি একদিন তাদেরকে ছাড়িয়ে যাবেন।